আমার সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন বিষয়, ভারতে মধ্যপ্রস্তর যুগ। কি বললাম? ভারতে মধ্যপ্রস্তর যুগ। ভারতের মধ্যপ্রস্তর যুগের ইতিহাস জানতে গেলে সবার প্রথমে যেটা মনে রাখা উচিত, ভূতাত্ত্বিক প্লেস্টোসিন যুগ পেরিয়ে হলোসিন যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 10,000 অব্দে ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগের সূচনা হয়েছিল। এই মধ্যপ্রস্তর যুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আবহাওয়ায় একটা ব্যাপক রকমের পরিবর্তন এসেছে। দীর্ঘ একটা তুষার যুগের পর, প্লেস্টোসিন যুগের পর আবহাওয়া হয়ে উঠেছিল গরম, বসবাসের অনেক বেশি উপযোগী। এই পর্বে জীবনযাত্রার ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন না এলেও গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল হাতিয়ার নির্মাণের ক্ষেত্রে। সেটা কি হয়েছিল? যে হাতিয়ার গুলো পূর্ববর্তী যুগের তুলনায় ক্ষুদ্র, হালকা এবং ব্যবহারের উপযোগী হয়ে উঠেছিল। আর এই হাতিয়ারগুলো নির্মাণের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ছিল যে মূল পাথর থেকে চটা খসিয়ে সেই চটা থেকে ছুচালো ধারালো মসৃণ ব্যবহারের উপযোগী করে হাতিয়ার তৈরি করা হতো। ঠিক আছে? এই পর্বের হাতিয়ারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল ব্লেড, বাটালি, শল্য এবং চাপছিনি। ঠিক আছে? এই হাতিয়ারগুলো নির্মাণের জন্য সে সময় কোয়ার্টজ, চ্যালসেদনি এবং চাট জাতীয় পাথরের ব্যবহার হতো। এবং হাতিয়ার নির্মাণে সে সময় হাড়ের ব্যবহারও কিন্তু একটা লক্ষণীয় বৈশিষ্ট্য রূপে পরিগণিত হয়। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? যে মূল যেটা ছিল আবহাওয়াতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো। দ্বিতীয় দেখলাম হাতিয়ার হলো ক্ষুদ্রাকৃতির। তৃতীয় দেখলাম আমরা যে ব্লেড, বাটালি, শল্য, চাচনি ইত্যাদি হাতিয়ার তৈরি হচ্ছে। হাতিয়ার তৈরি হচ্ছে কিসের দ্বারা? কোয়ার্টজ, চ্যালসেদনি আর হচ্ছে চার জাতীয় পাথরের দ্বারা। এইটুকু আমাদের এখনো পর্যন্ত মূল বিষয় আমরা জেনেছি। পাশাপাশি হাড়ের তৈরি হাতিয়ারও কিন্তু পাওয়া যায়। হাড়ের তৈরি হাতিয়ার, এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ মধ্যপ্রস্তর যুগের ক্ষেত্রে। ভারতবর্ষে কম বেশি মোটামুটি বেশিরভাগ জায়গাতেই এই মধ্যপ্রস্তর যুগের নিদর্শন কিন্তু আবিষ্কৃত হয়েছে। আমরা যদি পূর্ব ভারত থেকে শুরু করি, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মোটামুটি একটা বৃহৎ অঞ্চলে এই মধ্যপ্রস্তর যুগের কি বলে হাতিয়ার কিন্তু পাওয়া গেছে। এখানে আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে হাতিয়ারগুলো, এই হাতিয়ারগুলোর পরীক্ষা নিরীক্ষা করে প্রত্নতত্ত্ববিদরা যেটা দেখেছেন যে মোটামুটি ভাবে 10,000 বিসি থেকে শুরু করে 6,000 বিসি পর্যন্ত সময়কালের মধ্যে এই মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো বেশিরভাগ নির্মিত হয়েছিল। এই সময়কালকে তাই মধ্যপ্রস্তর যুগ বলা হচ্ছে। এই সময়ের গুরুত্বপূর্ণ যে প্রত্ন কেন্দ্রগুলো, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের যদি আমরা দেখি তাহলে সরাই
নাহার রায়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র ছিল। ঠিক আছে, এই প্রত্নকেন্দ্রের যে প্রাচীনত্ব, সেই প্রাচীনত্ব নির্ধারিত হয়েছে মোটামুটি 8000 BC। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া নর্মদা উপত্যকায় যেটা পাওয়া গেছে মূল একটা প্রত্নকেন্দ্র, সেটা হচ্ছে আদমগড়। এর প্রাচীনত্ব নির্ধারিত হয়েছে 8000 BC। ঠিক আছে, রাজস্থানে পাওয়া গেছে হচ্ছে বাগর নামক প্রত্নকেন্দ্র। ঠিক আছে, এই বাগরের যে প্রাচীনত্ব, এখানকার তৈরি হাতিয়ারগুলির প্রাচীনত্ব নির্ধারিত হয়েছে 6430 থেকে 2500 BC। ঠিক আছে, এছাড়া উত্তরপ্রদেশে যদি আমরা লক্ষ্য করি, এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র পাওয়া গেছে। একটা হচ্ছে মহাগড়া, আর দ্বিতীয়টা হচ্ছে কলদি হাওয়া। গুজরাটের লাঙ্ঘানাজ প্রত্নকেন্দ্রটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে প্রত্নকেন্দ্রগুলো, এর সঙ্গে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের বীরভানপুরের কথা বলা যায়। বীরভানপুর, এই যে গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্রগুলো মধ্যপ্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে এগুলিতে। মধ্যপ্রস্তর যুগে ভারতবর্ষের সংস্কৃতির কথা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা দেখব সরাই নাহার রায় নামক স্থানে যে সবচাইতে প্রাচীন ভারতবর্ষের মধ্যে যে প্রত্নকেন্দ্র, এখানে মূলত পাওয়া গেছে হচ্ছে দুধার বিশিষ্ট ছুরি। ঠিক আছে, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে বৃষ, ভেড়া, ছাগল, হরিণ, শূকর, গন্ডার, হাতি, এই সকল জন্তুর হাড়ের যে পাওয়া গেছে, এবং সেগুলো যে ঝলসে অর্থাৎ আগুনের ব্যবহার করে তারপর ব্যবহার করা হতো, তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে মানুষ মাংস যে খেত, সেটা আগুনে ঝলসে বা পুড়িয়ে খেত, এই নিদর্শন কিন্তু সরাই নাহার রাইতে পাওয়া গেছে। এটা মনে রাখতে হবে। এছাড়া সরাই নাহার রাইতে বেশ কিছু নরকঙ্কাল পাওয়া গেছে, যেগুলো সমাধিস্থ হয়েছিল, এবং সেই নরকঙ্কালগুলোর যে রেডিও কার্বন ডেটিং পরীক্ষার সাহায্যে তার প্রাচীনত্ব এবং সেগুলোতে অন্যান্য পরীক্ষা চালিয়ে দেখা গেছে সেই মানুষগুলো সবই খুব কম বয়সে মারা গিয়েছিল। তাদের গড় বয়স 19 থেকে 28-এর মধ্যে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং একটা কঙ্কালও পাওয়া যায়নি যাদের বয়স 50-এর ঊর্ধ্বে। 50 ঊর্ধ্ব কোন নরকঙ্কাল হয়নি, অর্থাৎ সেই সময় মানুষের গড় আয়ু ছিল খুবই কম। ঠিক আছে, সেই সঙ্গে এই যে প্রত্নকেন্দ্রগুলোতে যে সমাধি আবিষ্কৃত হয়েছে, এই সমাধি দেখে অনুমান করা হয়েছে যে এই সময় ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক বিশ্বাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল পরজন্মে বিশ্বাস। ঠিক আছে, কারণ এই নরকঙ্কাল গুলির সাথে পশুর হাড় এবং বিভিন্ন প্রকার হাতিয়ার একসাথে সমাহিত করা হয়েছিল। অর্থাৎ সেই সময় মানুষ যে পরজন্মে বিশ্বাস করতে শুরু করেছিল, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। ঠিক আছে, আদমগড়ের যে প্রত্নকেন্দ্র, এই প্রত্নকেন্দ্রের গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে এখানে যে পশুর হাড়গুলো পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে যে একাংশ হাড়ের উপর কোনো আঘাতের চিহ্ন নেই। অর্থাৎ এগুলো শিকার করে আনা পশু ছিল না। তাহলে কোথায় ছিল? নিশ্চয়ই গৃহপালিত ছিল।
এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে মানুষ চিন্তা ভাবনা করতে শুরু করেছিল যে খাদ্যের নিশ্চয়তার কথা। পশু শিকার করে যে অনিশ্চিত জীবন, পশুকে পালন করলে খাদ্যের যে একটা নিশ্চয়তা পাওয়া যেতে পারে, এই কথা তারা কিন্তু চিন্তা করতে সক্ষম হয়েছিল। এই নিদর্শন কিন্তু আদমগড়ে পাওয়া গেছে। এছাড়া রাজস্থানের যে বাঘর, এই বাঘর প্রত্নকেন্দ্রটিতে দেখা যাচ্ছে যে এর আদমগড়ে যে পরিমাণ পশুর হাড়ে দেখা গেল যে আঘাতের চিহ্ন নেই, এইরূপ হাড়ের পরিমাণ কিন্তু বাঘরে খুব বেশি। অর্থাৎ এখানে পশু পালনের ধারাটা অনেকখানি এগিয়ে গিয়েছিল। শিকার এবং পশুপালন এই দুটো নিয়ে একটা মিশ্র অর্থনৈতিক চিন্তা কিন্তু মধ্যপ্রস্তর যুগের মানুষ যে করতে শুরু করেছিল, এই বাঘর তার প্রমাণ দেয়। ঠিক আছে। এছাড়াও উত্তরপ্রদেশের মহাগড়া এবং কলদি হাওয়া, এই যে প্রত্নকেন্দ্র দুটো, এটা হচ্ছে বেলান নদীর এপার ওপার। ঠিক আছে, বেলান নদীর এপার ওপারে দুটো প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এই মহাগড়া প্রত্নকেন্দ্রের গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে এখানে পশু পালন করা হতো নির্দিষ্ট চৌহদি তৈরি করে, অস্থায়ী গৃহ তৈরি করে, মোট কথা বলতে গেলে খোয়ার তৈরি করে, তার নিদর্শন কিন্তু আবিষ্কৃত হয়েছে এই মহাগড়ায়। অর্থাৎ এই মহাগড়ায় পশু পালন কিন্তু একেবারে নিশ্চিতভাবে একটা অর্থনীতির গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছিল, তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। আর কলদি হাওয়ার গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে এখানে মাটির পাত্র নির্মাণ করতে শিখেছিল মানুষ, তার নিদর্শন। অর্থাৎ মাটির পাত্র পাওয়া গেছে। তবে মাথায় রাখতে হবে, এর কলদি হাওয়ায় প্রাপ্ত মাটির পাত্রগুলো কিন্তু চাকায় তৈরি ছিল না, ছিল হাতে তৈরি। এই হাতে তৈরি মৃৎপাত্র কলদি হাওয়ায় প্রাপ্ত নিদর্শনাদির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে মৃৎপাত্রগুলো পরীক্ষা করে যেটা মনে করা হচ্ছে যে কোনো একটা ঝুড়ির ওপর মাটি লেপে সেই মৃৎপাত্রগুলো তৈরি করা হতো, তার দাগ কিন্তু স্পষ্ট। ইভেন সেই মাটির সাথে সেটাকে শক্ত করার জন্য ধানের তুষ ব্যবহারের নিদর্শনও কিন্তু এই কলদি হাওয়ায় আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, মানে মনুষ্য সংস্কৃতি পশু পালনের পাশাপাশি, শিকারের পাশাপাশি পশুপালনকে কিন্তু এই মধ্যপ্রস্তর যুগে এসে গ্রহণ করেছিল। কোন কোন ঐতিহাসিক বলতে চেয়েছেন, এই যে ধানের তুষ পাওয়া যাচ্ছে এবং এই সরাইনাহার রাইতে জাতা পাওয়া গেছে, জাতা অর্থাৎ শস্য পেশাই করার জাতা। অনেকে বলছেন যে এই সময় মানুষ কিছু পরিমাণে শস্য উৎপাদন করতে শুরু করেছিল, যদিও এ বিষয়ে কোনো নিশ্চিত বলা যায় না। যে শস্য জাতাতে পেশাই করা হতো, বেশিরভাগ ঐতিহাসিক বলেছেন সেই শস্য সংগ্রহ করে আনা শস্য, উৎপাদন করা শস্য নয়। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা লাঙ্গারাজে পাওয়া গেছে, 14টি কঙ্কাল। এই 14টি কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এখানকার মানুষরা ছিল আদি ভূমধ্য সাগরীয় এবং আদি অস্ট্রেলীয়। এই আদি ভূমধ্য সাগরীয় এবং আদি অস্ট্রেলীয় এই দুই গোষ্ঠীর মানুষ কিন্তু পাওয়া গেছে। আর আমরা জানি আদি ভূমধ্য সাগরীয় মানুষদের সঙ্গে দক্ষিণ ভারতের যে তামিল ভাষাভাষী মানুষ, তাদের চেহারাগত মিল অনেক বেশি, এবং অস্ট্রেলীয়দের সঙ্গে, আদি অস্ট্রেলীয় যারা, তাদের সঙ্গে উত্তর ভারতের কোল, ভিল, মুন্ডা এই যে উপজাতিগুলো, তাদের দৈহিক সাদৃশ্য অনেক বেশি। ঠিক আছে। বীরভানপুরে যে হাতিয়ারগুলো পাওয়া গেছে তার সাথে জৈবিক কোনো বস্তু পাওয়া যায়নি, যার মধ্য থেকে রেডিও কার্বন ডিটেক্টিং করে তার প্রাচীনত্ব নির্ধারণ করা সম্ভব হয়। অর্থাৎ বীরভানপুরের বস্তু আদি প্রাচীনত্ব নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি। এই মধ্যপ্রস্তর যুগে ভারতবর্ষের সংস্কৃতির আরেকটা গুরুত্বপূর্ণ
দিক হচ্ছে শিল্পকলার বিকাশ। শিল্পকলা, বিশেষত চিত্রশিল্প। এটা পাওয়া গেছে কোথায়? মধ্যপ্রদেশের ভীমবেটকায়। ভীমবেটকায় বেশ কিছু গুহা আবিষ্কৃত হয়েছে এই ভীমবেটকায়। সেখানে গুহার দেয়ালে বেশ কিছু জন্তুর, বন্য জন্তুর ছবি, কিছু মানুষের ছবি, কিছু শিকারের ছবি, আর সেগুলো লাল, সবুজ, হলুদ, ঠিক আছে, ইত্যাদি রঙে অঙ্কিত হয়েছিল। এবং সেখানে যে মানুষের চিত্র অঙ্কিত হয়েছে, সেই চিত্রগুলো অনেকটা ছিল কাঁটি জাতীয়। ইভেন একটা নারী মূর্তি অঙ্কিত হয়েছিল, সে মাথায় একটা বোঝা নিয়ে যাচ্ছে। তাতে যেন মনে হচ্ছে যে তখনকার শিল্পীরা বেশ প্রাণবন্ত রূপে ছবি আঁকতে শিখেছিল। আর রেখাচিত্রের সাহায্যে একটা ময়ূরের ছবি আবিষ্কৃত হয়েছে এই ভীমবেটকার একটি গুহায়, যা চিত্রশিল্পের উন্নতির নিদর্শন হিসেবে পরিগণিত হতে পারে বলে ঐতিহাসিকদের অনুমান। অর্থাৎ সব মিলিয়ে আমরা বলতে পারি মধ্যপ্রস্তর যুগে মানুষ কৃষিকার্য না শিখলেও পশুপালনকে ভালোভাবেই রপ্ত করেছিল, জাতার আবিষ্কার করেছিল শস্য পেশাই করার জন্য, আগুনের ব্যবহার শিখেছিল। মানে মানব সভ্যতা তার গতিপথে অনেকখানি অগ্রসর হয়েছিল। ঠিক আছে, এরপর ধীরে ধীরে মানব সভ্যতা ভারতবর্ষীয় সংস্কৃতি নব্যপ্রস্তর যুগে পদার্পণ করে। এই নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আমরা পরবর্তী একটা ক্লাসে ডিটেলসে পড়বো। থ্যাংক ইউ।